চকিতে সবাই দরজার দিকে তাকালো। সাফওয়ান যে এই মুহূর্তে সবার সামনে এইভাবে আসতে পারে সেটা কেউই আশা করেনি। ফুল স্লিভ টি শার্ট পরে, মুখে মাস্ক দিয়ে, চোখে ডার্ক গগলস পরে ডোর হেডার ছুঁই ছুঁই দীর্ঘদেহী সাফওয়ান যেন পুরো দরজাটা জুড়েই দাঁড়িয়ে আছে। সাফিন একটু আগেই তাকে মেসেজ দিয়ে জানিয়েছে রুমাইশার অবস্থার কথা, আর তার পরপরই নিজেকে ঢেকে ঢুকে অন্যদের সামনে আসার উপযুক্ত হয়ে রুমাইশার রুমে চলে এসেছে সাফওয়ান। বহু বছর পর ছোট্ট সাফওয়ানকে একজন পরিণত পুরুষ হিসেবে দেখে শামসুল, আয়েশা দুজনেই অবাক হয়ে গেলেন। কিন্তু সাথে সাথেই নিজের মেয়ের সাথে হওয়া পাশবিক হিংস্রতার কথা মনে পড়তেই মুখ ফিরিয়ে নিলেন শামসুল। আয়েশা এত বছর পর নিজের সন্তান তুল্য সাফওয়ানকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন, কিন্তু সেই সাথে সাফওয়ানের সেই হিংস্রতার কথা মনে পড়তেই হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। আমার মেয়েকে এখানে পাঠানোই ভুল হয়েছে। কেন আমি ওকে এখানে পাঠিয়েছিলাম? কেন? শেষবার আমার মেয়ে আধমরা হয়ে বাড়ি ফিরেছিল, আর এইখানে এসে আবারও সেই দিনের মতোই আধমরা হয়ে শুয়ে আছে। অতঃপর রুনিয়াকে উদ্দেশ্য করে কেঁদে কেঁদে বললেন, আপনাকে ভরসা করে মেয়েকে পাঠিয়েছিলাম আমি, আর আপনি তার এই প্রতিদান দিলেন? খেয়াল করলেন না যে ও কি করেছে কি না করছে? আমার মেয়েটা চোখ খুলে থাকা সত্ত্বেও কাউকে দেখছে না, কাউকে শুনছে না। আমার আগেই বোঝা উচিত ছিল এই অভিশপ্ত ছেলেটা যেখানে থাকবে সেখানে আমার মেয়ে কখনোই শান্তিতে থাকবে না। শেষের কথাটা সাফওয়ানকে উদ্দেশ্য করে বলল আয়েশা। রুনিয়া প্রতিবাদ করলেন আয়েশার কথার। তুমি কি বলছো? ভেবে বলছো আয়েশা? তুমি ওর জ্বরের কারণে আমার ছেলেকে কেন দোষারোপ করছো? ওর কি করার আছে এখানে? ও তো আর জ্বর এনে রুমির গায়ে দিয়ে যায়নি। হ্যাঁ, ও ভুল করেছে ছোটবেলায়, কিন্তু ও তো এখন বড় হয়েছে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক বুঝতে শিখেছে, নিজেকে নিয়ন্ত্রণ করা শিখেছে। তাহলে তুমি কোন মুখে আমার ছেলেকে দোষারোপ করছো? সাফওয়ান রুনিয়ার পাশে এসে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, আমার মেয়েটার স্লাইন শেষ হলেই আমি ওকে বাড়ি নিয়ে চলে যাব। রুনিয়া মাথা নাড়িয়ে সাফওয়ানকে আশ্বস্ত করলেন যে তিনি করবেন না। রুনিয়াকে বোঝানোর পর সাফওয়ান যেইভাবে এসেছিল সেইভাবেই আবার চলে গেল। সাফওয়ান চলে যেতেই শামসুল উঠে দাঁড়ালেন। তিনি বললেন, তারপর গট গট পায়ে হেঁটে বাইরে চলে গেলেন। রুনিয়া আর দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ পেল না। অকারণে ছেলেকে দোষারোপ করায় মনটাও না বিষিয়ে গেছে একেবারে। রুমাইশাকে তো তিনি নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম দেখেন না, তারপরও তারা কিভাবে বলতে পারলো যে তিনি খেয়াল রাখেননি? মনে মনে অনেক কষ্ট পেলেও প্রকাশ করল না রুনিয়া। রুমাইশা স্যালাইন শেষ হলে বাড়িতে যাওয়ার তোড়জোড় শুরু করলেন আয়েশা। রুমাইশার বই, খাতা, জামা কাপড়গুলো গুছিয়ে নিলেন। রুমাইশার সেন্স ফিরেছে কিছুক্ষণ আগে, এখন কথা বলছে টুকটাক, তাই আর দেরি করলেন না আয়েশা। শামসুলও সাহায্য করছেন সাথে। রুনিয়া দাঁড়িয়ে আছেন দরজায়, কিচ্ছু করার নেই ওনার। ইশতিয়াক আহমেদ আর শাফিন বসে আছে হলরুমের সোফায়। দুপুরের খাবার সময় হলেও শামসুল বা আয়েশা কেউই খেলেন না। রুনিয়া অনেকবার জোরাজুরি করলেও কাজ হলো না। শুধুমাত্র রুমাইশার মেডিসিন আছে বলে ওকে খাওয়ালেন আয়েশা। তারপর গাড়ি ডেকে এনে রুমাইশার জিনিসপত্র সহ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ছাদের ওপর থেকে একজোড়া তৃষ্ণার্ত চোখ তাকিয়ে তাকিয়ে দেখল শুধু রুমাইশাদের গাড়িটাকে। যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হলো ততক্ষণ সে তৃষ্ণার্ত চোখে দেখে গেল। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে রুমাইশাকে নিয়ে ভেতরে চলে গেলেন আয়েশা আর শামসুল। রুমাইশা আয়েশার কাঁধে ভর দিয়ে হেঁটে চলল নিজের রুমের দিকে। ধীরে ধীরে রুমে পৌঁছালো রুমাইশা। বিছানায় রুমাইশাকে শুইয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে রুমাইশাকে বিশ্রাম নিতে বলে চলে গেলেন আয়েশা খানম। অনেকগুলো দিন পর নিজের রুমে এসে রুমাইশার কেমন যেন ফাঁকা ফাঁকা ঠেকলো, কিন্তু জ্বরের ঘোরে এসব নিয়ে ভাবার সময় পেল না সে। বিছানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল ও। রাতে একবার খাবার খাওয়ার জন্য রুমাইশাকে ডেকে তুললেন আয়েশা। রুমাইশাকে মুখে তুলে খাবার খাইয়ে দিয়ে এক গ্লাস দুধ খাওয়ালেন, তারপর ঔষধ খাইয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষ করে আবারও শুয়ে পড়ল রুমাইশা। ক্লান্তি আর অবসন্নতায় জেগে থাকার ফুরসত পেল না। কিছুক্ষণের মধ্যেই আবারও ঘুমিয়ে পড়ল। আয়েশা খানম ঘুমালেন আজ ওর সাথে। পাশে শুয়ে মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলালেন। খুব মেয়ের শখ ছিল ওনার।
কিন্তু বিয়ের পরে প্রথমেই হলো রাফসান। ছেলে হওয়াতে যে অখুশি হয়েছে আয়শা সেটাও নয়, আল্লাহ সুবহানাল্লাহ তাকে যেটা ভালো মনে করেছেন সেটাই দিয়েছেন ভেবে নিজেকে আশ্বস্ত করেছিলেন আয়শা। রাফসান হওয়ার 2 বছরের মাথায় আবারও সন্তান সম্ভবা হলেন আয়শা। আয়শার শাশুড়ি ব্যাপারটা মোটেও ভালোভাবে নিলেন না, কারণ রাফসান এখনো ছোট। এই সময় আবার বাচ্চা নিয়ে ফেললো আয়শা। এক রাফসানকে দেখে রাখতেই আয়শার শাশুড়ির প্রাণ যায় যায় অবস্থা। আয়শার মা ছিলেন না, তাই সব চাপ এসে পড়তো শাশুড়ির ওপর। তিনি বৃদ্ধা মানুষ, তিনি আর কতটুকুই বা করবেন। তিনি বলে দিলেন বাচ্চা হওয়ার পর তার যেন কোনো চাপ না পড়ে তার উপরে। রাফসানকে দেখছেন সেটা তো ঠিক আছে, উনি দেখবেনও, কিন্তু এই অনাগত বাচ্চাটার কোনো কিছু করতে পারবেন না তিনি, সব আয়েশাকেই করা লাগবে। মায়ের কথায় তখন প্রতিক্রিয়া জানায়নি শামসুল। ব্যাপারটাকে সম্পূর্ণ বউ শাশুড়ির ঝামেলা মনে করে এড়িয়ে গেছেন। প্রেগন্যান্সির সময়টায় আয়েশাকে ভালোভাবে যত্ন করেছিলেন তার শাশুড়ি। আয়েশার খাওয়া দাওয়া, ওষুধপত্র এসব কিছুর খেয়াল বেশিরভাগ তিনিই রাখতেন। তারপর সময় মতো আয়েশার কোল আলো করে এলো রুমায়শা। আয়েশা শামসুল দুজনেই মেয়ে হয়েছে দেখে প্রচন্ড খুশি হলেন, কিন্তু শামসুলের মা খুব একটা খুশি হলেন না। তাই যেটুকু না করলেন নয় সেটুকুই করলেন তিনি। শামসুলের মা আয়েশাকে কোনো কিছু করে দিতে পারবে না বলে আয়েশা আর রুমায়শা দেখাশোনার জন্য শামসুল একজন হেল্পিং হ্যান্ড রাখলেন, কিন্তু এতে বিপত্তি বাঁধলো আরো বেশি। আয়েশার শাশুড়ি এসে শামসুলের সাথে ঝামেলা করলেন যে রাফসান হওয়ার যদি একজন হেল্পিং হ্যান্ড রাখতো তাহলে তো আর উনার উপর এত চাপ পড়তো না, এত সব কাজ একা একা করা লাগতো না। বুড়ো বয়সে এসে তাকে বাড়ির সমস্ত কাজ করতে হয়েছে। শামসুল তখন তার মাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে। পরবর্তীতে তিনি আর ঝামেলা না করলেও রুমায়শাকে রাফসানের মতো দেখতেন না তিনি, যেটা ছোটবেলায় রুমায়শা না বুঝলেও পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বুঝতে শুরু করে। কিন্তু দাদির ভালোবাসা সেইভাবে না পেলেও মা বাবার ভালোবাসা পেয়েছে রুমায়শা অনেক বেশি। আয়েশা তো কখনো তার আদরের রুমায়শার গায়ে একটা ফুলের টোকাও দেয়নি, কখনো বকা দেওয়ার প্রয়োজন পড়েনি রুমায়শাকে। রাফসান একটু দুষ্টু হলেও রুমায়শা অনেক শান্তশিষ্ট ছিল, কথা বলতো প্রচুর কিন্তু দুষ্টুমি করতো না একটুও। আয়েশা যা বলতেন তাই শুনতো। রুমায়শার এই ঠান্ডা স্বভাব আর আনুগত্যের জন্য সাফওয়ান প্রচুর ভালোবাসতো রুমায়শাকে, কারণ সাফওয়ানের কথা একদম অক্ষরে অক্ষরে পালন করত রুমায়শা। রাফসানের থেকে সাফওয়ানের প্রতি বেশি যেন টান ছিল রুমায়শার, তাই এই তুলতুলে বাচ্চাটাকে সাফওয়ান পারলে তো জান দিয়ে দিত। যখনই কেউ কারো বাড়ি বেড়াতে যেত তখনই 3 জন মিলে একসাথেই ঘুরতো। রুমায়শা হাঁটতে চাইতো না, তাই সাফওয়ানেরই বেশিরভাগ সময় কোলে নিতে হতো রুমায়শাকে। এতগুলো মানুষের ভালোবাসাতেই টইটুম্বুর হয়ে থাকতো রুমায়শার মন। অন্য কারো অবহেলা ওর গায়েই লাগতো না। বিছানায় শুয়ে শুয়ে নিজের মেয়ের ছোটবেলার ঘটনাগুলো মনে করে দীর্ঘশ্বাস ছাড়লেন আয়েশা। তারপর রুমায়শার কপালে ছোট্ট করে একটা চুমু খেয়ে নিজেও ঘুমিয়ে গেলেন। পরদিন সকালে আয়েশাকে ফোন দিলেন রুনিয়ার কাছে। কাল অতগুলো কথা বলার কারণে ফেরার সময় সমস্ত রাস্তা অনুশোচনা হয়েছে আয়েশার। নিজের বোনের মতো ননদ আর সন্তান তুল্য সাফওয়ানকে এইভাবে এতগুলো কথা বলা ওনার মোটেও উচিত হয়নি। ডাইনিং টেবিলের উপর ফোন রেখে কিচেনে রান্না করছিলেন রুনিয়া। ফোনে রিং হতেই গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বাইরে এসে ফোন তুললেন। আয়েশা ভাবি নামটা উঠে আছে ফোনের স্ক্রিনে। ফোনটা হাতে নিয়ে আবারও কিচেনে গেলেন। কিচেনে যেতে যেতে ফোন রিসিভ করে কানে ধরলেন। ওপাশ থেকে সাথে সাথেই আয়েশা সালাম দিয়ে রুনিয়াকে উত্তর করার সময় না দিয়েই অনুশোচনার সুর। আপা, আমাকে ক্ষমা করে দিবেন, কালকে ওইভাবে বলা আমার একদমই ঠিক হয়নি। আমি বলতে চাইনি ওভাবে, কষ্টে বলে ফেলেছি। আপনি কিছু মনে নিয়ে না আপা, আমার ভুল হয়ে গেছে। আপনি আমার নিজের বোনের মতো, আপন বোন ভেবে ক্ষমা করে দিবেন আপা আমাকে। রুনিয়া নিঃশব্দে হাসলেন, তারপর বললেন, কি যে বলো না তুমি আয়েশা, এসব মনে রাখলে চলে বলো? তুমি কষ্ট পেয়েছো তাই এরকম বলছো। আমি তো জানি তুমি কেমন। আমি মোটেও কিছু মনে করিনি। তোমার জায়গায় আমি থাকলে আমিও এমনটাই করতাম। এই ভেবে আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিও না। তুমি না বললে আমি তোমার নিজের বোনের মতো? নিজের বোনের কাছে কেউ ক্ষমা চাই? এসব নিয়ে আর চিন্তা করো না। এখন বলো, আমার রুমি কেমন আছে?
মনে মনে সাফওয়ানের উপর ভীষণ খুশি হলেন রুনিয়া। কাল যদি সাফওয়ান তাকে নাম থামাতো তাহলে হয়তো উনি রাগের মাথায় আরও কিছু কথা শুনিয়ে দিতেন আয়েশাকে। রুনিয়ার কথাতে আয়েশা খুশি হলেন অনেক। তার কণ্ঠস্বর শুনেই বোঝা গেল তার খুশির পরিমাণ। উচ্ছ্বসিত হয়ে বললেন, এখন অনেকটাই ভালো আপা। রাতে ঝড় অনেকখানি ছেড়ে গিয়েছে, গায়ে এখনো তাপ আছে, তবে কমে যাবে আল্লাহর রহমতে। রুনিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলেন আয়েশা। রুমাশা ঘুম থেকে উঠে অল্প কিছু খেয়ে পড়তে বসেছে। কালকে এক্সাম, ওর প্রিপারেশন মোটামুটি ভালোই নিয়েছিল, আর অল্প কিছু বাকি আছে, আজকের ভেতরেই হয়ে যাবে। গায়ে জ্বরটা এখনো আছে, মুখে রুচি নেই, সবকিছু কেমন জানি তিতা তিতা লাগছে। শরীর দুর্বল হয়ে গেছে অনেকখানি। আয়েশা খানম তো মিনিটে মিনিটে এটা সেটা এনে খাওয়াচ্ছেন রুমাইশাকে, কিন্তু রুমাইশা খেতে পারছে না। দুর্বলতা এখনই কাটাতে না পারলে এর রেশ থেকে যাবে অনেক দিন। কাল পরশু রাফসান আসবে বাসায় রাজশাহী থেকে। ভাইয়া আসবে শোনার পর থেকেই ভীষণ খুশি রুমাইশা। বাড়িতে একা একা ওর ভালো লাগে না। যে কয়টা দিন রুনিয়ার বাসায় ছিল সেই কয়টা দিন খুব ভালোই কেটেছে ওর, যদিও শেষের দিনটা ছাড়া। সাফিন, ফুপি, ফুপা এদের সবার সাথে হেসে খেলে দিন চলে গেছে ওর, কিন্তু বাড়িতে কথা বলার জন্য কাউকে পাওয়া যায় না। মায়ের সাথে আর কতক্ষণই বা গল্প করা যায়, আর শামসুল অধিকাংশ সময়েই বাড়ির বাইরে কাটান, তাই তার কথা বলা বাদ। সারা দিনে রুমাইশা পড়াশোনা আর বিশ্রামেই কাটিয়ে দিল। দুপুরে খেয়ে খানিকক্ষণ ঘুমিয়ে আবারও পড়তে বসলো। সন্ধ্যার আগেই বাকি পড়া শেষ করে ফেললো। পড়া শেষ করে কিছুক্ষণ বাইরে উঠোনে হেঁটে বেড়ালো। একতলা বাড়ির উঠোনের চারপাশ দিয়ে নারিকেল আর সুপারি গাছ লাগানো। রুমাইশার দাদু এগুলো লাগিয়ে রেখেছিলেন, সাথে কিছু আম গাছও আছে। গাছগুলোর গা ঘেঁষে ইটের উঁচু প্রাচীর দেওয়া। উঠানের একপাশে সবজির বাগান করেছেন আয়েশা খানম। সেখানে বেগুন, শিম, লাউ সহ বিভিন্ন রকমের শাকসবজির গাছ লাগানো। সেখানে গিয়ে কিছুক্ষণ সবজিগুলো হাত দিয়ে ধরে ধরে দেখল রুমাইশা। ঘুরে ঘুরে সমস্ত গাছ দেখে কিচেনে আয়েশা খানমের কাছে গেল। আয়েশা খানম সন্ধ্যার পর খাওয়ার জন্য কিছু খাবার তৈরি করছিলেন। রুমাইশা কিছুটা খেয়ে টেস্ট করে দেখল। তিতা তিতা ভাবটা অনেকখানি কমে গেছে এখন, আর খাবারটাও বেশ মজা লাগছে। লোভ সামলাতে না পেরে সেখানে দাঁড়িয়েই খাওয়া শুরু করে দিল। সন্ধ্যার পর খাওয়া পর্যন্ত আর দেরি করলো না। খাবার তৈরি শেষ হলে রুমাইশা, আয়েশা আর শামসুলের জন্য কিছুটা খাবার রেখে বাকিটা নিজের রুমে নিয়ে গেল। মাগরিবের নামাজ শেষে জায়নামাজটা ভাঁজ করে আলনায় রেখে বিছানায় উঠে বসলো রুমাইশা। তারপর বাম হাতে ফোন নিয়ে কোলের উপরে প্লেটটা রেখে ফোন চাপতে চাপতে খেতে লাগলো। খেতে খেতেই সাফিনের কথা মনে পড়লো ওর। ওই বাড়িতে থাকলে এতক্ষণে নাস্তা নিয়ে কতবার যে ঝগড়া হতো তার কোনো হিসেব নেই। মনে মনে হাসলো রুমাইশা। সাফিনকে খুব মনে পড়ছে এই মুহূর্তে ওর। সাফিনের সাথে করা সমস্ত খুনসুটিগুলো চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু হুট করেই ওর মস্তিষ্ক সাফিনের দিক থেকে ঘুরে সাফওয়ানের দিকে চলে গেল। গত রাতের কথা তো ওর মনেই নেই। এত সব ঝামেলা আর অসুস্থতার কারণে গতকালের কথা তার মাথা থেকে সম্পূর্ণ বের হয়ে গেছিল। গত রাতের সমস্ত কিছু এক নিমেষেই মনে পড়ে গেল ওর। সাফওয়ান ওর গলা টিপে ধরেছিল মনে পড়তেই নিজের গলাটা হাত দিয়ে স্পর্শ করলো। সাফিনকে কোনো কিছু বলতে একেবারে মানা করেছিল সাফওয়ান, কিন্তু তারপর এত টর্চার করার পর আবার সাফওয়ান কোলেও নিয়েছিল ওকে, মেরে ধরে আবার ভালোবাসা দেখাতে এসেছিল। গরু মেরে জুতো দান। পরক্ষণেই ওর মনে পড়লো ও সাফওয়ানের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরেছিল সাফওয়ানকে। জড়িয়ে ধরেছিল? ইস, কি লজ্জার ব্যাপার। আচ্ছা সমস্যা না, ভাই তো হয়। তাহলে গাড়ির ভেতরে যে ওরা এত কাছাকাছি এসেছিল, তারপর ওকে আবার নিজের কোলেও বসিয়েছিল। মাস্ক খুলেছিল সাফওয়ান, কিন্তু ও তো দেখেনি, তাকায়নি মোটেও। তারপর যে ওকে চুমু খেতে বলেছিল। চুমু? লাইক সিরিয়াসলি? জিহ্বা দিয়ে রুমাইশার চোয়াল চেটে দিয়েছিল সাফওয়ান। কে চাটে ভাই এমনে? ইয়াক! যে চোয়ালে সাফওয়ান জিহ্বা ঠেকিয়েছিল সেই চোয়ালটা নিজের অজান্তেই হাত দিয়ে ভালোভাবে খানিক ঘষল রুমাইশা। মাথাটা খারাপ হয়ে গেল রুমাই। কিন্তু ওকে তো নিয়ে গেছিল কোথায় যেন, ওই খারাপ আবহাওয়ার ভেতরে কোথাকার কোন নদী খাল বিলের কাছে নিয়ে গেছিল। এটা তো সত্যি। সাফওয়ান ওর চেহারা দেখার জন্য জোর করেছিল ওকে, কিন্তু তারপর তো আর কিছু মনে নেই ওর। ওই সব কিছুই সত্যি ছিল তার মানে? সর্বনাশ! সমস্ত ঘটনা মনে পড়তেই আবারও একবার অবাকতার চরম পর্যায়ে গিয়ে নিজের হা হাওয়া মুখের উপরে নিজের ডান হাতটা দিয়ে চেপে দিল রুমাইশা। আয়েশা রুমাইশা রুমের সামনে দিয়ে কিচেনে যাচ্ছিলেন।
রুমাইশা রুমের ভেতরে চোখ পড়ায় উনি দেখলেন রুমাইশা নাস্তার প্লেট নিজের কোলের ওপরে রেখে মুখে হাত দিয়ে হা হয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। ভ্রুকুটি করে রুমাইশার রুমে ঢুকলেন তিনি, দরজার কাছে দাঁড়ালেন। উনি দরজার কাছে এসেছেন, তবুও রুমাইশার কোনো ভাবান্তর হলো না দেখে দরজায় হাত দিয়ে নক করার মতো শব্দ করলেন। ভাবনার ভিতর আকস্মিক শব্দ হওয়ায় লাফিয়ে উঠল রুমাইশা। কোল থেকে নাস্তার প্লেটটা শব্দ করে পড়ে গেল নিচে। নাস্তার প্লেটটার দিকে একবার তাকিয়ে নিজের মায়ের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, নক করে আসতে পারবে? আয়েশা বেকুব বনে গেলেন। নকই তো করলাম। তুই তুই যে ভাবনা চিন্তা করতে করতে মহাকাশে চলে গেছিস তা কি আমি জানতাম? রুমাইশা কি বলবে না ভেবে পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে খাবারগুলো প্লেটে তুলতে তুলতে রাগী গলায় বলল, মার জন্য আমার এত মজার নাস্তাগুলো পড়ে গেল। আয়েশা খানম মনে মনে খানিক হেসে বললেন, ঠিক হয়েছে, পৃথিবীর মানুষ পৃথিবীতে থাকবি, মহাকাশে যাবি কেন? তারপর দরজাটা টেনে দিয়ে চলে গেলেন ওখান থেকে। রুমাইশা খাবার প্লেটে তুলে আবারও বিছানায় বসলো। সব হয়েছে ওই অজগরটার জ্বালায়। বাড়িতেও শান্তিতে নেই আমি। এখন মাথার ভেতর এসেও টর্চার করছে। বউ ভালো হবে না তোর, দেখিস খবিস বেটা। বউ হবেই বা কই থেকে? কে বিয়ে করবে তোরে? ওই রকম চেহারা আর খচ্চরের মতো আচরণ দেখলে কেউ বিয়েই করবে না। সারা জীবন সিঙ্গেল থাকতে হবে তোকে। মনে মনে সাফওয়ানকে খানিক বকাঝকা করে আবারও খাওয়ায় মনোযোগ দিল ও। রাতের বেলা পড়া শেষ করে 11টার পর বিছানায় এলো রুমাইশা। আয়েশা আজও ওর কাছে ঘুমাতে চেয়েছিল, কিন্তু রুমাইশা মানা করে দিয়েছে। ও তো আর অত অসুস্থ নেই এখন। রাত জেগে পড়লে আয়েশার ঘুমের ব্যাঘাত ঘটবে ভেবে আয়েশাকে আর মোটেই ঘুমাতে নিল না রুমাইশা। আয়েশাকে বলে দিল কোনো সমস্যা যদি হয় তাহলে আয়েশার ফোনে মিসড কল দেবে। আয়েশা তাই আর জোড়াজুড়ি না করে ঘুমাতে চলে গিয়েছেন। এতক্ষণে ঘুমিয়েও পড়েছেন হয়তো। দরজা লক করলো না রুমাইশা। দরজা ভিজিয়ে অল্প একটু খোলা রাখলো রুমাইশা। সুইচ টিপে আলো নিভিয়ে দিল, কিন্তু নীল রঙের ডিম লাইটটা চালিয়ে রাখলো। ঘর পুরোপুরি অন্ধকার হলে আবার ওর ভয় লাগে। আবছা আলো না থাকলে ঘুমাতে পারে না। সবকিছু ঠিকঠাক করে তারপর বিছানায় শুয়ে শুয়ে ফোন চাপতে থাকলো রুমাইশা। কিছুক্ষণ পর দরজার কাছে সামান্য শব্দ হলো। রুমাইশা ফোন চালানো রেখে একবার ভ্রুকুটি করে তাকালো দরজার দিকে। দরজার ওপাশে পুরোপুরি অন্ধকার। না, দরজা তো যেমন ছিল তেমনই আছে। মনের ভুল ভেবে আবারও ফোনের দিকে মনোযোগ দিল রুমাইশা। কিছুক্ষণ পর দরজাটা ধীরে ধীরে খুলে যেতে লাগলো। শব্দ পেয়ে রুমাইশা লাফিয়ে উঠে বসলো বিছানায়। দরজাটা নিজের থেকে খুলে যাচ্ছে। চোখ বড় বড় হয়ে গেল রুমাইশার। কাপা কাপা গলায় বলল, ও মাগো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাও আমারে। দরজাটা খুলতে খুলতে পুরোপুরি খুলে গেল। তড়িৎ গতিতে রুমের ভেতরে আপাদমস্তক কালো পোশাক পরিহিত এক লম্বা চওড়া ব্যক্তি ঢুকে দরজাটা বন্ধ করে দিল। হকচকিয়ে গেল রুমাইশা। ভয়ে হাতে ভর দিয়ে বিছানার এক কোণায় সরে গিয়ে আয়েশাকে কল দেওয়ার জন্য ফোনটা সুইচ টিপল সে। এ কি, ফোনে নেটওয়ার্ক নেই কেন? কি হলো নেটওয়ার্কের? একটু আগেও তো ছিল। বিস্ফোরিত নয়নে আগন্তুকের দিকে একবার তাকিয়ে আবারও ফোনের দিকে তাকালো রুমাইশা। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো ওর। ভয়ে বুকের ভেতর দিরিম দিরিম করছে। আগন্তুক ধীর পায়ে বিছানার কাছে হেঁটে এলো। ফোনের আশা ছেড়ে দিয়ে চিল্লানি দেওয়ার প্রস্তুতি নিতেই আগন্তুক গম্ভীর গলায় বলে উঠল, চিল্লিয়ে কোনো লাভ হবে না, কারণ মামা মামি এখন খুব দারুণ ঘুম দিচ্ছেন আর বাড়ির পুরো নেটওয়ার্ক সিস্টেম ডাউন। কণ্ঠটা কানে আসা মাত্রই চমকে তাকালো রুমাইশা। ওর সমস্ত ভয়, সমস্ত উৎকণ্ঠা নিমেষে যেন উবে গেল। দ্রুতগতিতে চলা হৃৎপিণ্ডটা আবারও তার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। স্বপন ভাইয়া, আপনি এত রাতে এখানে কখন এসেছেন আপনি? আর কিভাবে এসেছেন? নেট তো বন্ধ। বিস্ফোরিত হয়ে বলল, তুই যখন লাউ বেগুনের স্বাস্থ্য দেখছিলি তখন। নির্বিকার গলায় বলল সাফওয়ান। আপনি তখন এসেছেন, তাহলে আপনাকে দেখিনি কেন? কোথায় ছিলেন আপনি? আর আপনি এখানে এত রাতে কি করছেন? রুমাইশার প্রশ্নগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে চোখের গগলসটা খুলে বিছানায় উঠে বসলো সাফওয়ান। তারপর বাম হাতটা বাড়িয়ে দিল রুমাইশার দিকে। এদিকে আয়, দেখি তোর জ্বর কতখানি কমেছে। কিছুক্ষণ ইতস্তত করে বিছানার কোণা থেকে আস্তে আস্তে এগিয়ে এসে সাফওয়ানের থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো রুমাইশা। সাফওয়ান ওর বরফ শীতল হাতটা রুমাইশার কপালে স্পর্শ করালো। তপ্ত কপালে এমন শীতল স্পর্শ পেয়ে আবেশে চোখ বুঝল রুমাইশা।
চোখে মুখে ওর তৃপ্তির হাসি ফুটে উঠল। রুমাইশা তৃপ্তি মাখা মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ান। ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠল ওরও। বললেন না তো আপনাকে দেখিনি কেন? চোখ দুটো বন্ধ রেখেই জিজ্ঞেস করলো রুমাইশা। আই ক্যান ক্যামোফ্লাজ। সাথে সাথেই চোখ মেলল রুমাইশা। কেমোফ্লোজ? অজগরটা কেমোফ্লোজও করতে পারে? অজগর থেকে এখন গিরগিটি নাম দিতে হবে নাকি? মনে মনে ভাবল রুমাইশা। ভাবনা চিন্তার পাট শুকিয়েই ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলো, আপনি কেন এসেছেন? কাল আমাকে ওভাবে টর্চার করে আপনার শান্তি হয়নি। আপনি আবার কেন এসেছেন? আর কি করেছেন আমার বাবা মায়ের সাথে যে আমি চিল্লাইলে তারা শুনতে পাবে না? দ্যাটস ওয়াই খাবার পানির সাথে স্লিপিং পিল মিশিয়ে দিয়েছি। রুমাইশার কপাল থেকে হাত সরিয়ে নিতে নিতে নির্বিকার গলায় বলল সাফওয়ান। স্লিপিং পিল মানে কি? আপনি তাদেরকে স্লিপিং পিল কেন খাইয়েছেন? উচ্চ কণ্ঠে বলল রুমাইশা। চিল্লাবি না, তোর কিছু বিষয়ে ক্লিয়ার হওয়া দরকার আছে। আর এই কাজের মাঝখানে কোনো রকমের ডিস্টারবেন্স আমি চাই না। যে কারণে ওনারা ঘুমাচ্ছেন গভীর ঘুম। শক্ত গলায় বলল সাফওয়ান। প্রচন্ড রেগে গেল রুমাইশা। কি এমন বিষয় ক্লিয়ার করবেন আপনি যে আমার বাবা মাকে আপনার স্লিপিং পিল দিতে হলো? আমাকে মেরে ফেলার চেষ্টা করে সফল হতে পারেননি বলে কি এখন আমার বাবা মাকে শেষ করার পথে নেমেছেন? তোকে একবার বলেছি চিল্লাবি না, এত অল্প ডোজে কেউ মরে না, তাই তোর বাপ মাও মরবে না। এখন চুপচাপ আমার কথা শুনবি। মরে কি মরে না সেটা বিষয় না, আপনি কাউকে স্লিপিং পিল কেন দেবেন? তেজি কণ্ঠে বলল রুমাইশা। সাফওয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবারে। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে রুমাইশাকে হ্যাচকা টান দিয়ে শুইয়ে দিল বিছানায়। তারপর ডান হাতের আঙুলগুলো দিয়ে ওর চোয়াল দয় চেপে ধরে বলল, তোকে বলেছি চিল্লাবি না, বেশি কথা বলবি তো মেরে পুঁতে ফেলবো একদম। আমার কাছে আপনি কি ক্লিয়ার করবেন? কেন করবেন? আমি তো ক্লিয়ার হতে চাইছি না। আমি কি একবারও... বাক্যটা শেষ না হতেই সাফওয়ানের দিকে চোখ গেল ওর। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সাফওয়ান ওর দিকে। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল রুমাইশা। বাক্যটা আর শেষ করলো না, চুপচাপ হয়ে গেল। আমি এখন যা বলবো চুপচাপ শুনবি, কথার মাঝখানে কোনো প্রশ্ন করবি না। তোর সব প্রশ্নের উত্তর তুই আমার কথাতেই পেয়ে যাবি। এরপরও যদি তোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোকে প্রশ্ন করার সুযোগ দেয়া হবে, তখন করবি। একটু থেমে সাফওয়ান আবারও বলল, প্রথমত আমি চাই তুই আমাকে অন্য সব স্বাভাবিক মানুষের মতো করেই ট্রিট করবি। তৃতীয়ত আমাকে কোনো ভয়ঙ্কর প্রাণী মনে করবি না। চতুর্থত ছোটবেলায় ওই দুর্ঘটনাটা কেন ঘটেছে, এর পেছনে কারণ কি, আর ওই ঘটনার পর আমার সাথে কি কি হয়েছে, কি কি ইম্প্যাক্ট পড়েছে, সেগুলো সম্পর্কে ধারণা রাখবি এবং আমাকে ভুল বুঝবি না। দ্বিতীয়ত? চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো রুমাইশা। সেটা কথা শেষ হলেই জানতে পারবি। আগে বললে কি হবে? সাফওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রুমাইশা। কিন্তু পরক্ষণেই সাফওয়ানের কটমট চাহনি দেখে রিনরিনিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি কিছু বলছি না, আর হাইপার হওয়ার দরকার নেই। আপনি বলেন কি বলতে চান। রুমাইশাকে জানানোর জন্য সাফওয়ান আজ আবারও তার অতীতের স্মৃতিচারণে ফিরে গেল। রুনিয়া আর ইস্তিয়াকের বিয়ের 3 বছর পরেও যখন সন্তান হচ্ছিল না, তখন রুনিয়ার শাশুড়ি সহ অন্যান্য আত্মীয় স্বজনও আর পাড়া প্রতিবেশীও রুনিয়াকে কটু কথা বলতে শুরু করেন। এমনকি কেউ একজন তো একদিন বলেই ফেলে, বাজা মেয়ে। একটা সন্তানের জন্য সমস্ত ডাক্তার কবিরাজ এক করে ফেলা রুনিয়া এই মানুষগুলোর আচরণে প্রচণ্ড কষ্ট পায়। ডাক্তাররা দম্পতির কোনো সমস্যা খুঁজে পায় না, কিন্তু বাচ্চা কেন হচ্ছে না সেটাও বুঝতে পারেন না। অতঃপর রুনিয়াকে সমস্ত অপবাদের থেকে বাঁচাতে ইশতিয়াক তার বাবা মোস্তাফা আহমেদের পরামর্শে রুনিয়াকে নিয়ে দুবাইতে চলে যান। মোস্তাফা আহমেদ তখন রিসার্চের কাজে দুবাইতে ছিলেন। রুনিয়া আর ইশতিয়াক দুবাইতে পৌঁছানোর পর মোস্তাফা আহমেদের একজন চেনাশোনা ডক্টরের কাছে যান, আর সেখানেই তারা জানতে পারেন টেস্ট টিউব বেবির ব্যাপারে। সন্তান হতে খুব সমস্যা হলে কাপলদের থেকে সিমেন আর এগ নিয়ে ল্যাবে ভ্রূণ ক্রিয়েট করে সেটা ফিমেলের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। ডক্টরের এই পরামর্শ শুনে সিদ্ধান্ত জানানোর জন্য কিছুদিন সময় নিলেন রুনিয়া আর ইশতিয়াক। সেদিন ফিরে এসে মোস্তাফার সাথে আলোচনা করলেন দুজনেই। মোস্তাফা বললেন, এইটাতে কোনো সমস্যা নেই, বাচ্চা সাধারণ বাচ্চাদের মতোই হবে। এরপর বাড়িতে জানালেন তারা।
রুনিয়ার মা আয়রা বেগম আর শামসুল প্রথমেই একদমই রাজি ছিলেন না। রুনিয়ার বাবা আর শাশুড়ি অমত না করলেও মত দিলেন না। পরিবার থেকে তেমন সাড়া না পেয়ে তারা আবারও ভেঙে পড়লেন। দিনরাত কান্না করতে থাকলেন রুনিয়ার একটি সন্তানের জন্য এমন হাহাকার দেখে শেষ পর্যন্ত রাজি হলেন শামসুল আর আয়রা বেগম। পরিবারের সম্মতি পেয়ে পরদিনই ডক্টরের সাথে আবারও যোগাযোগ করেন তারা, আর সেই দিনই ভ্রূণ তৈরির কাজ শুরু করেন ডক্টরগণ। এরপর প্রায় 4 মাসের মাথায় রুনিয়ার জরায়ুতে ল্যাবে তৈরি ভ্রূণটিকে স্থাপন করা হয়। ডক্টর বলে দেন নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে, কারণ এর পরবর্তী সময়টা স্বাভাবিক প্রেগনেন্সির মতোই কাটবে। কিছুদিন পর মোস্তফা আহমেদ সহ ওরা বাড়ি ফিরে আসেন, কিন্তু প্রেগনেন্সির 3 মাস যেতে না যেতেই ভয়ানক রকম অসুস্থ হয়ে পড়েন রুনিয়া। পেটের সন্তান যেন খুব দ্রুতই বাড়তে থাকে তার। কয়েকদিনের মধ্যেই পেটের আকার 6 মাসের অন্তঃসত্ত্বা নারীদের মতো হয়ে ওঠে রুনিয়ার। প্রচুর খেতেন তিনি, কিন্তু তার গায়ে কিছুই লাগতো না। ক্রমে ক্রমে শুকিয়ে যেতে থাকেন রুনিয়া, আর পেটটা ততটাই বাড়তে থাকে। ঢাউস পেট নিয়ে হাঁটাচলা করাটাই অনেক কষ্টকর হয়ে পড়ে রুনিয়ার জন্য। পেটের সন্তানের একবারের হাত পা ছোড়াছুড়িতে প্রাণ যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হয় রুনিয়ার। পুরো প্রেগনেন্সির সময়টা একটা বারও বমি করেননি তিনি, কিন্তু 5 মাসের মাথায় হঠাৎ করেই রক্ত বমি করেন রুনিয়া। আর এরপর থেকেই পুরোপুরি বিছানায় চলে যান রুনিয়া। পেটের সন্তান যেন তার সমস্ত শক্তি শুষে নিতে থাকে। শুধুমাত্র হাড় আর চামড়া ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না রুনিয়ার শরীরে। প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে যান তিনি, মাথা তোলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেন। প্রায় 7 মাসের মাথায় ডেলিভারির পেইন ওঠে রুনিয়ার। সেদিন হসপিটালে নিতে নিতেই বুকের পাঁজরের নিচের 2টো হাড় ভেঙে যায় গর্ভের সন্তানের চাপে। আকাশ বাতাস কাঁপিয়ে যন্ত্রণায় চিৎকার করে ওঠে রুনিয়া। হসপিটালে নিয়ে সিজার করে বাচ্চা বের করা হয়, কারণ রুনিয়ার শরীরে তখন আর বিন্দুমাত্র শক্তি বেঁচে ছিল না। 7 মাসের মাথায় হওয়া বাচ্চা প্রিম্যাচিওর হবে ধারণা করলেও একদম সুস্থ সবল তরতাজা একটা বাচ্চা হয় সেদিন রুনিয়ার। সিজারের পর রুনিয়ার বুকের পাঁজরে সার্জারি করা হয়। 2 মাস বাচ্চা সহ হসপিটালেই থাকেন রুনিয়া। কিছুটা সুস্থ হওয়ার পর নিজ বাড়িতে ফিরে আসেন। বাড়ির সবার আদরে বড় হতে থাকে সাফওয়ান, আর সেই সাথে বাড়তে থাকে তার ক্রোধ আর জেদ। এর পরের বছর শামসুল বিয়ে করেন আয়েশাকে। তার পরবর্তী বছরেই রাফসান আসে তাদের ঘরে। নতুন একটা খেলার সাথী পেয়ে প্রচন্ড রকম খুশি হয় সাফওয়ান। বারবার শুধু শামসুলদের বাসাতেই যেতে চায় রাফসানকে দেখার জন্য। রুনিয়াও সাফওয়ানের আবদার নিজের বাবার বাড়ি যাওয়ার সুযোগ কিছুতেই মিস করতেন না। কয়েকদিনের বিরতিতেই চলে আসতেন। সাফওয়ান 8 বছরে পড়লে শামসুল আয়েশার কোল জুড়ে আসে রুমাইশা। সেদিন সাফওয়ান সহ সবাই হসপিটালেই ছিল। একটা বোন হয়েছে শুনে আনন্দ আর ধরে না যেন সাফওয়ানের। সবাইকে বলে রাখে বাবুকে সবার আগে সেই কোলে নেবে, নইলে কাউকে কোলে নিতে দেবে না। সাফওয়ানের জেদের কাছে হার মেনে তাই হয়। রুমাইশাকে সবার আগে তার কোলেই দেওয়া হয়, আর এই রুমাইশা নামটাও তারই দেওয়া। ছোট্ট তুলতুলে পুতুলটাকে কোলে নিয়ে সেদিন আদরে আদরে ভরিয়ে দেয় সাফওয়ান। এরপর 3 জন একসাথে সবার আদরে বড় হতে থাকে। বিগত প্রেগনেন্সির ধকলের কারণে আর পরবর্তীতে বাচ্চা নিতে চাননি ইশতিয়াক, কিন্তু রুনিয়া ছিল ভীষণ পরিমাণে মেয়ের শখ। রুমাইশাকে দেখে তারও ইচ্ছে হলো একটা মেয়ে বাচ্চার, কিন্তু ইশতিয়াক সরাসরি না করে দেন। এরপর রুনিয়ার বাড়ির সবার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজি হন বাচ্চা নিতে। সাফওয়ান 10 বছরে পা দিলে আবারও অন্তঃসত্ত্বা হন রুনিয়া প্রাকৃতিকভাবেই। কিন্তু এবার আর কোনো সমস্যা হয় না। প্রেগনেন্সির সময়টাও আগের বারের মতো খারাপ যায় না রুনিয়ার, স্বাভাবিক প্রেগনেন্সির মতোই কাটে। যথাসম্ভব বাচ্চা হয় রুনিয়ার, কিন্তু এবারও ছেলেই হয়। যদিও তাতে আফসোস করেন না রুনিয়া, সাফিনকে খুব খুশি মনেই গ্রহণ করেন তিনি। আর নিজের মেয়ে হলে যতটা যত্ন করতেন ততটাই আদর ভালোবাসা দেন রুমাইশাকে। সেদিনের সেই দুর্ঘটনার পর হসপিটালে যখন ডক্টর বলেন রুমাইশার শরীরে ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেছে, সেদিন সবচেয়ে বেশি অবাক হন রুনিয়া। মোস্তফা আহমেদ অ্যান্টিভেনম নিয়ে আসার পরেই সবাই জিজ্ঞেস করেন যে সে কিভাবে জানলো যে রুমাইশার শরীরে ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেছে। তাকে তো বলা হয়েছে সাফওয়ান কামড়েছে। তখন তিনি বলেন যে যিনি পরীক্ষা করেছেন তিনি সবার আগে মোস্তফাকেই ইনফর্ম করেছেন, কারণ মোস্তফার সাথে তার জানাশোনা ছিল অনেক। আর যেহেতু মোস্তফা হার্পিটোলজিস্ট, তাই তার কাছে এমন রেয়ার শপের অ্যান্টিভেনম থাকতে পারে। রুনিয়া সেদিন স্বার্থপর হন অনেক। নিজের সন্তানকে বাঁচানোর জন্য শামসুল আর রুনিয়াকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে হাতে পায়ে ধরে বলেন যে তারা যেন কাউকে না বলে সাফওয়ানের নাম। ডক্টর যদি জানতে পারে সাফওয়ান কামড়েছে তাতে এমন হয়েছে,
তখন নিশ্চিত সাফওয়ানকে ল্যাবে নেবে ওরা, হয়তো মেরেও ফেলবে। রুনিয়ার শ্বশুর মোস্তাফাও অনেক আকুতি মিকুতি করে সেদিন ডক্টরকে সাফওয়ানের নাম না বললেও রুনিয়ার বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন শামসুল আয়েশা। রুমাইশা সুস্থ হওয়ার পর হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যান তারা। এরপর প্রায় 5 বছর রুনিয়াদের সাথে কোনো রকম যোগাযোগ করেননি। রুমাইশা সুস্থ হয়ে গেলেও শুরু হয় সাফওয়ানের জীবনের কালো অধ্যায়। সেদিনের পর সাফওয়ান হঠাৎ করেই একদিন আবিষ্কার করলো ও রাতের বেলা সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে, যদিও সেটা দিনের বেলার মতো রঙিন নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছুটা। এরপর ক্রমে নিজের মধ্যে আরো পরিবর্তন দেখতে পেল সাফওয়ান। ওর চোখের রংটা হঠাৎ করেই পরিবর্তন হতে শুরু করলো। চোখের যন্ত্রণায় দাঁতের দাঁত চেপে কাঁদত সাফওয়ান। কালো রঙা মণি দুটো ধীরে ধীরে ধূসর সবুজ রঙের হতে শুরু করলো। ওর গায়ের চামড়া ক্রমে খসখসে হতে শুরু করলো। হাতে পায়ের গিঁটে অসহ্যকর যন্ত্রণা হতো। নিজের শরীরের এমন পরিবর্তন লক্ষ্য করার সাথে সাথেই নিজেকে ঘরবন্দি করে ফেললো সাফওয়ান। স্কুলে যাওয়া বন্ধ করে দিল। শুধুমাত্র পরীক্ষাগুলোই কোনো রকমে দিত, সেটাও ফুল স্লিভ শার্ট পরে, মুখে মাস্ক, চোখে চশমা আর মাথায় ক্যাপ পরে। রুনিয়া জিজ্ঞেস করলেও কোনো রকম উত্তর দিত না সাফওয়ান। রুনিয়া যেন কিছু টের না পায় তার জন্য দোতলার রুমটাকে ছেড়ে চিলেকোঠার রুমে শিফট হলো। একদিকে রুমাইশাকে আঘাত করা আর অন্যদিকে বিচ্ছেদ, তারপরে নিজের শরীরের এমন পরিবর্তন, দুটো মিশিয়ে মানসিক চাপ যেন পিষে ফেললো সাফওয়ানকে। সাফওয়ান যখন 15 বছরে পড়লো তখন হঠাৎই একদিন ওর ক্যানাইন দাঁতে প্রচন্ড রকম যন্ত্রণা শুরু হলো। বিছানায় চোখ মুখ ফুলে গেল ওর যন্ত্রণার চাপে। বিছানার চাদর মুঠি করে ধরে রাখলো, তবুও শব্দ করলো না। মা জানলে তো সহ্য করতে পারবে না। ওর ক্যানাইন দাঁতের অগ্রভাগ তীক্ষ্ণ হতে হতে ক্রমে ধারালো হয়ে উঠল। নিজের দাঁতে নিজেই ক্ষতবিক্ষত হলো, কিন্তু কাউকে এসব নিয়ে না বললেও মোস্তাফা আহমেদকে বলল সাফওয়ান, কারণ দাদু ওর দাদু কম বন্ধু বেশি। মোস্তাফা আহমেদ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন সাফওয়ানের সমস্যাগুলো আর সেগুলো নোট করে রাখলেন। সাফওয়ানের এর পরবর্তীগুলো জানার পর কেমন যেন নিস্তব্ধ হয়ে গেলেন মোস্তাফা আহমেদ। সবার সাথে কথা বলা কমিয়ে দিলেন তিনি। ছেলের সাথে সাথে বাবারও এমন পরিবর্তন দেখে কি করবেন ভেবে পেলেন না ইশতিয়াক আর রুনিয়া। তার কিছুদিন পর মোস্তাফা আহমেদ নিজের রুমে ডাকলেন রুনিয়া আর ইশতিয়াককে। সাফওয়ানকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দেন। এমন প্রস্তাবে খুব অবাক হন রুনিয়া আর ইশতিয়াক, কারণ জিজ্ঞেস করলে সাফওয়ানকে ডেকে পাঠান মোস্তাফা। সাফওয়ান এলে ওর শরীরের অবস্থাগুলো দেখান তাদেরকে। নিজের প্রথম সন্তান, এত সাধনার সন্তানের এই অবস্থা দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন রুনিয়া। ইশতিয়াক বাকহারা হয়ে গেলেন। মোস্তাফা বললেন, এইখানে থাকলে লোকের সন্দেহ করবে, আর যদি জানতে পারে ওর শরীরে ভ্যানম ক্রিয়েট হয় তাহলে ওকে মেরে ফেলতেও কেউ দুবার ভাববে না। তারপর সমস্ত সিদ্ধান্ত হুট করেই নেওয়া হলো। ইশতিয়াক সাফওয়ানকে বাইরে পাঠানোর তোড়জোড় শুরু করলেন। সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন সাফওয়ানকে। সিঙ্গাপুরে ইশতিয়াকের এক বন্ধু ফ্যামিলি সহ থাকেন, সেখানেই একটা স্কুলে অ্যাডমিট করার ব্যবস্থা করে দিতে বললেন বন্ধুকে, আর আলাদা একটা অ্যাপার্টমেন্টও বুক করে দিলেন। ইশতিয়াককে বন্ধু সাফওয়ানকে নিজের সাথে রাখার প্রস্তাব দিলেও তা গ্রহণ করলো না ইশতিয়াক, কারণ এতে বিপদ বাড়বে বই কমবে না। কয়েক মাসের ভেতর পাসপোর্ট, ভিসা সহ সব রেডি করে ফেললেন ইশতিয়াক। নিজের পরিজনদের ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতেই বুকটা ফেটে যেতে লাগলো সাফওয়ানের। রুমাইশাকে একবার দেখার তৃষ্ণায় কাতর হয়ে রইল, কিন্তু দেখা হলো না ওর সাথে। শামসুলের বাড়ির কেউ ফোন তুলল না। সাফওয়ানের ফ্লাইটের কিছুদিন আগেই মোস্তাফা ডাকলেন সাফওয়ানকে। রেপটাইল সম্পর্কে কিছু বই আর রিসার্চ পেপার ওকে দিলেন, যেন ও বুঝতে পারে কোন কোন প্রাণীর কোন কোন বৈশিষ্ট্য নিজের ভেতরে দেখছে সে, আর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। সাফওয়ানের ফ্লাইটের আগের দিন সকালে মোস্তাফা আহমেদের লাশ পাওয়া গেল তার রুমে, বিছানায় শোয়া অবস্থায়, আর তার পাশেই পাওয়া গেল কয়েকটা সিরিঞ্জ আর চিঠি। আত্মহত্যা করেছেন মোস্তাফা আহমেদ। পুলিশ আসার আগেই চিঠিটা নিয়ে পড়ে ফেলেন রুনিয়া আর ইশতিয়াক। আর জীবনের সবচেয়ে বড় আঘাতটা বোধহয় সেদিনকেই পেলেন তারা। চিঠিতে লেখা ছিল, আমি জানি না কিভাবে বলবো, হয়তো বলার ক্ষমতা নেই বলে লিখেছি, এই চিঠি তোমার। এই চিঠি তোমরা যখন পাবে তখন হয়তো আমি আর জীবিত থাকবো না, পরপরই আমি পাড়ি জমাবো। আমাকে ক্ষমা করে দিও তোমরা, আমি ভুল করেছি, অনেক বড় ভুল। আমার আদরের নাতি, আমার সাফওয়ানের এই অবস্থার পেছনে একমাত্র আমি দায়ী। ওর এই অবস্থা আমার কারণেই হয়েছে। আজ আমার নাতি আমার কারণে নিজের পরিবার, নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে, আর ওই দেশ ছাড়ার দৃশ্য
দেখার ক্ষমতা আমার নেই। আমি রেপটাইল নিয়ে গবেষণা করি, জানি তোমরা। বিগত 10 বছর যাবত তো আমি হাইব্রিড ক্রিয়েচারের ওপর রিসার্চ করছি। অনেক প্রাণীর ওপর আমি রিসার্চ করেছি, সফল হয়েছি। কিন্তু বন্য প্রাণীর উপর গবেষণা করতে করতে আমার মানব সন্তানের হাইব্রিডাইজেশনের কথায় মাথায় আসে, কিন্তু সেটা বাস্তব করার জন্য কোনো হিউম্যান ভিকটিমকে আমি পাচ্ছিলাম না। তখনই আমার ছেলে ইস্তিয়াক বিয়ে করে। নিজের উচ্চাকাঙ্ক্ষার কাছে হেরে গিয়ে আমি নোংরা এক পরিকল্পনা করি। রুনিয়ার খাবারে প্রেগনেন্সি রেসিস্ট্যান্স পিল মেশাতে থাকি, যেন ওর সন্তান না হয়। রুনিয়া প্রতিবার ডাক্তার দেখিয়ে আসার পর সব মেডিসিন আমি বদলে দিই, যেন কোনোভাবে রুনিয়া অন্তঃসত্ত্বা না হয়। আমার ওয়াইফকে আমি রুনিয়ার বিরুদ্ধে উস্কে দিতে থাকি, যা রুনিয়া একটা বাচ্চার জন্য মরিয়া হয়ে ওঠে। আর আমি যেভাবে পরিকল্পনা করি ঠিক সেভাবেই এরপর ইস্তিয়াককে বলি রুনিয়াকে নিয়ে দুবাই আসতে। ওইখানে ওরা যে ডাক্তার দেখিয়েছে সে আমার বন্ধু। তাকে আমি বলেছিলাম টেস্ট টিউব বেবির প্রতি রুনিয়াকে আকৃষ্ট করতে, আরও সেটাই করে। সেদিন রুনিয়া আর ইস্তিয়াকের থেকে এগ আর সিমেন্ট নেওয়া হলো। সেদিন আমি সেগুলো নিয়ে যাই আমার দুবাইয়ের ল্যাবে। সেখানে আমি সহ আমার আরও কিছু সঙ্গী সাথীদের নিয়ে আমি ব্ল্যাক মাম্মা, কিং কোবরা আর গাবন ভাইপারের জিন কটিংয়ের সদ্যজাত ভ্রমণের কোষে প্রতিস্থাপন করি। আর তারপর সেটা রুনিয়ার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। কিন্তু তার কিছুদিন পর থেকে আমার প্রবল অনুশোচনা হতে থাকে। নিজের ছেলে বৌমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করার পর থেকে আমি অনুতপ্ত হতে শুরু করি। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। সাফওয়ান চলে আসে পৃথিবীতে, কিন্তু সাফওয়ান একদম সুস্থ সবল হয়ে জন্মালো। আমি বুঝলাম আমার রিসার্চ সফল হয়নি। সেদিন সুস্থ সবল সাফওয়ানকে দেখে আমার অনেক খুশি, আর কেউ হয়নি। কিন্তু আমার ভুল ভাঙল সেদিন সাফওয়ান রুমাইশাকে কামড়ে দিল আর ব্ল্যাক মাম্মার বিষ পাওয়া গেল ওর শরীরে। আমার খুশি হওয়ার কথা ছিল, কারণ আমার রিসার্চ সফল হয়েছে, কিন্তু আমি খুশি হতে পারলাম না। আমার সাফওয়ান ভবিষ্যৎ আর কী বিপদে পড়তে পারে সেটা ভেবেই আমার শরীর কাঁপতে থাকে, নিজের উপর ঘৃণা হতে থাকে আমার। আর সেই ভবিষ্যৎ এখন আমার চোখের সামনে বাস্তবায়ন হচ্ছে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমার পাপের প্রায়শ্চিত্ত হয় না, তবু ক্ষমা চাইছি আমি। রুনিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সন্তানের এত বড় ক্ষতি করলাম আমি। আমাকে পারলে ক্ষমা করে দিও। তোমরা। সাফওয়ান দাদু, আমাকে ক্ষমা করে দিস। তোর জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছি আমি। নিজের হাতে তোকে ঠেলে দিয়েছি নিকোষ কালো অন্ধকারে। তুই আমাকে ক্ষমা করে দিস। তোদের কারোর সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নেই, তাই আমি চলে গেলাম। আমাকে ক্ষমা করিস তোরা। চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে গেলেন রুনিয়া, যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলেন তিনি। আর নিজেরই বাবার করা এমন কর্মকাণ্ডে ইস্তিয়াক যেন পাথর হয়ে গেল। আর এই চিঠির প্রত্যেকটা শব্দ রুমের বাইরে থেকে শুনে ফেলল সাফওয়ান। নিজের প্রচন্ড রকম প্রিয় মানুষটার হঠাৎ মৃত্যু, আর সেই প্রিয় মানুষটারই করা বিশ্বাসঘাতকতার আঘাতে সাফওয়ানের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেদিনের পর ওর সমস্ত আবেগগুলো যেন হাওয়ার মতো কোথায় ভেসে চলে গেল। পরদিনই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিল সাফওয়ান। এরপর একটা দিনের জন্য বাড়িতে আসেনি আর। দীর্ঘ 14 বছরের প্রবাস জীবনে একমাত্র মা ছাড়া আর কারোর সাথেই কথা বলেনি, নিজের বাবা ভাইয়ের সাথেও নয়। নিজের এই অভিশপ্ত জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য যে কতভাবে কত রকমের চিন্তা করেছে সে, তার কোনো হিসেব নেই। কিন্তু আল্লাহর ভয় পারেনি। মৃত্যুর কথা চিন্তা করলেই রুনিয়ার মুখটা ভেসে ওঠে ওর সামনে, আর শ্বাসে ভেসে ওঠে একটা ছোট্ট সুন্দর তুলতুলে পুতুলের মুখ। এরপর দীর্ঘ 14 বছর পর দেশে ফিরেছে ও, সেটাও তার মায়ের আপ্রাণ অনুরোধে, নইলে কখনোই দেশে ফিরত না সাফওয়ান। স্বজনবিহীন দেশে নিজের একাকিত্বকে সঙ্গী করেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করত ও। বিছানায় পাশাপাশি শুয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে সাফওয়ান আর রুমাইশা। গল্প করতে করতে কখন যে নিজেও বিছানায় মাথা ঠেকিয়েছে সেটা জানে না সাফওয়ান। রুমাইশার চোখের কোণটা চিকচিক করছে। চোখের কার্নিশের পানি ধারণ ক্ষমতা শেষ হতেই টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল বিছানায়। মৃদু হাসলো সাফওয়ান। ডান হাতটা বাড়িয়ে চোখ থেকে গড়িয়ে পড়া পানির রয়ে যাওয়া রেশটুকু মুছে দিল। কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান মৃদু কণ্ঠে বলল, সেদিন আমি তোকে আঘাত করতে চাইনি রিমু, মোটেই চাইনি। আমি জানি না কিভাবে কি হয়ে গেল। তোকে আঘাত করার পর আমার অবস্থাটা যে
কেমন হয়েছিল সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না।